শুভ সকাল। আমি সুব্রত ব্যানার্জি, সহকারী অধ্যাপক, ডিপার্টমেন্ট অফ ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আজকে আমরা পড়াবো সেকেন্ড ইয়ার ফার্স্ট সেমিস্টারের থিওরিজ অফ ক্রাইম কোর্সের যে থিওরিটি পড়াবো সেটি হচ্ছে যে স্ট্রেইন থিওরি, সেটাকে আমরা অ্যানোমি থিওরি নামেও জানি, যেটা এমিল ডুরখেইম প্রথমে প্রদান করেছিলেন এবং পরবর্তীতে মার্টন, রবার্ট মার্টন সেটাকে আরো বেশি এক্সটেন্ড করেন। তো সেই থিওরিটাই আসলে আমরা আজকে আমাদের এই ক্লাসে দেখাবো। তাহলে আমরা এই ক্লাসে এই ক্লাসের জন্য একটি পাওয়ার পয়েন্ট তৈরি করেছি, সেই পাওয়ার পয়েন্টটিতে চলে যাব। তো আজকের ক্লাসের আমাদের মেইন অবজেক্টিভ হচ্ছে যে মার্টনের এবং ডুরখেইমের যে স্ট্রেইন থিওরি আছে সেই থিওরিটা কিভাবে মানে সেই থিওরিটা বলতে আমরা কি বুঝি এবং সেই থিওরির সম্পর্কে বর্ণনা করব এবং সেই থিওরিটা আসলে কিভাবে ডেভিয়েন্ট বিহেভিয়ারকে এক্সপ্লেইন করে সেই বিষয়গুলো আমরা দেখব। তাহলে আমরা আসলে আজকে অ্যানোমি থিওরি দেখব। অ্যানোমি থিওরিতে যদি আমরা দেখি, প্রথমেই এই অ্যানোমি থিওরিটা আসলে ফার্স্ট যিনি বর্ণনা করেন তিনি হচ্ছে এমিল ডুরখেইম, বিখ্যাত সোসিওলজিস্ট। তার সম্পর্কে আমরা আরো জানবো। তো এই থিওরিটা আসলে সোশ্যাল স্ট্রাকচার ইজ মেইনটেইন বাই ফাংশনাল ইন্টারডিপেন্ডেন্ট পার্ট, সেটা সোশ্যাল স্ট্রাকচার নিয়ে আসলে ফাংশনালিস্ট পার্সপেক্টিভে নতুন ভাবে এটা বর্ণনা করা হলো এবং এটাকে অনেক সময় স্ট্রাকচারাল ফাংশনিস্ট পার্সপেক্টিভও বলা হয়। এবং এই গ্রুপ নর্মসটা কিভাবে আসলে সোসাইটির অর্ডার এবং স্টেবিলিটি মেইনটেইন করে সেই বিষয়গুলো কিন্তু এখানে বলা হয়েছিল। এবং কনসেনসাস, কনফর্মিটি এবং অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে কিভাবে সোসাইটিতে একটা সাম্যতা বজায় রাখা যায়, তো সেই বিষয়গুলো নিয়ে কিন্তু স্ট্রাকচারাল ফাংশনালিস্ট পার্সপেক্টিভ বর্ণনা করা হয়েছিল। এবং যখনই অ্যাডজাস্টমেন্টটা সোসাইটির বিভিন্ন ইউনিটের মধ্যে না হয়, তখনই সেটাকে আমরা ডেভিয়েন্ট বিহেভিয়ার বা প্যাথোলজিক্যাল বিহেভিয়ার হিসাবে চিহ্নিত করি। তো এই বিষয়টা আসলে সর্বপ্রথম বিখ্যাত সোসিওলজিস্ট এমিল ডুরখেইম দিয়েছিলেন, যিনি 1858 সালে জন্মগ্রহণ করেন এবং ইউনিভার্সিটি অফ বর্ডেক্সে 1887 সালে তিনি ছিলেন। তো তার বিখ্যাত কিছু কাজের মধ্যে আছে ডিভিশন অফ লেবার ইন সোসাইটি, দ্য রুলস অফ সোসিওলজিক্যাল মেথড, সুইসাইড, এলিমেন্টারি ফর্মস ইন রিলিজিয়াস লাইফ। এই বিখ্যাত বইগুলোর জন্য তিনি সমাদৃত। তো একটু যদি আমি ব্যাকগ্রাউন্ড বলি যে এমিল ডুরখেইম কেন এই বিষয়গুলোকে নিয়ে আসছিলেন। তো আমরা এর আগে যেটা বায়োলজিক্যাল থিওরিস বা পজিটিভিস্ট থিওরি, বায়োলজিক্যাল থিওরিস পড়েছি, সেখানে আমরা দেখেছি যে যে এই বায়োলজিক্যাল থিওরি কিন্তু হাইলি ইন ক্রিমিনাল এবং নন ক্রিমিনালদের যে বায়োলজিক্যাল গঠনগুলো আছে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা তারা বর্ণনা করেছে। ইভেন সাইকোলজিক্যাল থিওরিও কিন্তু একজন ইন্ডিভিজুয়ালের সাইকোলজিক্যাল পার্সপেক্টিভে তারা অপরাধ প্রবণতাকে ব্যাখ্যা করেছে। তো সেই সূত্র ধরে রবার্ট এমিল ডুরখেইম কি করেছেন, তিনি আসলে সোসাইটিতে যে অ্যাবনর্মালিটি আছে, অ্যাবনর্মাল বিহেভিয়ার গুলো আছে, তো সেই বিহেভিয়ার গুলাকে তিনি যেটা বায়োলজিক্যাল থিওরিস্টরা অ্যাবনর্মালিটি হিসাবে দেখেছিলেন, ডুরখেইম কিন্তু সেখানে সেই বিহেভিয়ার গুলাকে খুবই নর্মাল হিসাবে দেখেন এবং তিনি বলেন যে সোসাইটিতে অপরাধ প্রবণতা এটা খুবই একটা নর্মাল ব্যাপার। এবং তিনি বলছেন সোসাইটিতে হিউম্যান কন্ডাক্ট থাকলে সেখানে মিসকন্ডাক্টও থাকবে এবং সেটাকে যে সবসময় ইন্ডিভিজুয়ালের উপরে বর্তাবে সেটা না, গ্রুপও কিন্তু এর জন্য দায়ী। যে একটা সোসাইটিতে মানে নর্মলেসনেস বিহেভিয়ার বা মিসকন্ডাক্টটার জন্য শুধু একজন ইন্ডিভিজুয়াল দায়ী নয়, এটার জন্য গ্রুপও কিন্তু দায়ী। তো এই যে সোসাইটির অর্ডার সিচুয়েশন বা সোসাইটির যে স্ট্যান্ডার্ড কন্ডাক্ট অফ বিহেভিয়ার্স আছে বা নর্মস আছে, সেগুলোর যখন ব্রেকডাউন হয়, তখন যে সিচুয়েশনটা হয় মানে সোশ্যাল অর্ডারটার ব্রেকডাউন হয়, সেই সিচুয়েশনটাকেই ফার্স্ট এমিল ডুরখেইম তিনি হচ্ছে যে অ্যানোমি নামে হচ্ছে
অভিহিত করেছিলেন। তার মানে সোসাইটির যে কনভেনশনাল নর্মস ভ্যালুস সিস্টেম আছে সেটা যখন ব্রেকডাউন হবে, সেই সিচুয়েশনটাকে আমরা বলবো হচ্ছে যে অ্যানোমি। তো এই দুর্খেই বলেছিলেন যে সোশ্যাল চেঞ্জের একটা রেজাল্ট হিসাবে কিন্তু সোসাইটিতে অ্যানোমি সিচুয়েশনটা আসতে পারে। এবং তিনি যে বিষয়গুলো বলেছিলেন যে যে সোসাইটি যখন আগে মেকানিক্যাল সোসাইটি ছিল, মেকানিক্যাল সোসাইটিতে কি ছিল, মেকানিক্যাল সলিডারিটির কথা তিনি বলেছেন। তিনি বলেছেন মেকানিক্যাল সলিডারিটি আসলে এমন ধরনের সোসাইটিতে থাকে যেখানে সেই সোসাইটির মধ্যে একটা হোমোজেনিটি থাকে, যেমন তারা নর্মস ভ্যালুস তারপরে কমন আন্ডারস্ট্যান্ডিং একই রকমের থাকে এবং তাদের মধ্যে একটা টোটাল সোশ্যাল লাইকনেস থাকে, এবং যেটাকে বলে হচ্ছে কালেকটিভ কনসিয়েন্স, যে সবার মধ্যে একটা যৌথ একত্বতা যেটাকে আমরা বলি সেই বিষয়গুলা হচ্ছে থাকে। তো তো সেই থাকার ফলে হচ্ছে যেটা হয়, সে যেটা থাকার ফলে যেটা হয় যে সেই সোসাইটির মধ্যে কিন্তু কোনো মানে ঝামেলার খুব একটা বেশি থাকে না। তো সেই মেকানিক্যাল সলিডারিটি যখন সোসাইটি থাকবে তখন কালেকটিভ কনসিয়াসনেস কিন্তু থাকবে সোসাইটিতে। তো এই ডুর্কহেইম বলেছিলেন যে এই সোসাইটিটা আসলে সেই সোসাইটি গুলাতে হয়তো অপরাধ প্রবণতা যেমন থাকে, সেটা বর্তমানে সে যে সোসাইটি আসে অর্গানিক সোসাইটি, যেখানে আসলে অর্গানিক সলিডারিটি থাকে। তো এইটা কখন হয়, যখন একটা দুঃখিত, একটা সোসাইটির মধ্যে হেটারোজেনিটি অনেক বেশি হয় এবং মানুষের মধ্যে পার্থক্য কিসে, যে সোশ্যাল পাওয়ার, স্ট্যাটাস, ওয়েলথ, হ্যাঁ, এইসবের ক্ষেত্রে থাকে। এবং সেখানে পপুলেশন গ্রোথ র্যাপিড থাকে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, আরবানাইজেশন, এরকম অনেক কারণে যখন সোসাইটি ডাইভার্স নেচারের হয়, সেই সোসাইটি আসলে কি হয় যে সেখানে অর্গানিক সলিডারিটি থাকে, যে তখন আসলে মানুষের মধ্যে মিলটা ওই মেকানিক্যাল সলিডারিটির মতো কিন্তু থাকে না। এবং তিনি বলেছেন যে এই সিচুয়েশনে কি হয় যে এক ধরনের সোসাইটির মধ্যে মানুষ কি হয় যে যখন বেশি ডেভেলপ করে ফেলে তখন হচ্ছে যে সোশ্যাল ইন্টারেকশনটা কমে যায়, এবং এই কমে যাওয়ার ফলে কি হয় যে সোশ্যাল কন্ট্রোলটাও কিন্তু অ্যাডিকুয়েট থাকে না বা অ্যাপ্রোপ্রিয়েট থাকে না, যেটাকে তিনি অ্যানোমি নামে নাম দিয়েছেন। তো এই ডুরখেইম তার কনসেপ্ট অফ অ্যানোমিটা তার ক্লাসিক ওয়ার্ক, যেমন লা সুইসাইড, যেটা ইংলিশে সুইসাইড বলে, এই বইয়ে কিন্তু তিনি দিয়েছিলেন। এবং সেখানে তিনি বলেছেন যে মানুষ যে শুধু এই ইকোনমিক ক্রাইসিসের সময় ডিপ্রেশনে ভুগে বা তাদের মধ্যে সুইসাইড করে এরকম না, ইকোনমিক গ্রোথ হয় যে সোসাইটিতে, সেই সোসাইটিও কিন্তু মধ্যে মানুষের মধ্যে ডিপ্রেশন এবং কি আসে যে সুইসাইড প্রবণতা আসে। তো এই এই সিচুয়েশনটাকে তিনি বলছেন যে নর্মলেসনেস, যেখানে আসলে এই ধরনের ইকোনমিক কন্ডিশনের কথা বলা হয়েছে, যেখানে আসলে সোসাইটি ডেভেলপ করেছে, ইকোনমিক কন্ডিশন ডেভেলপ, কিন্তু তার মধ্যেও অনেক মানুষের মধ্যে হতাশাগ্রস্ত আছে, বা এই ইকোনমিক চেঞ্জের সাথে সেই মানুষগুলা কিন্তু হচ্ছে কি করতে পারছে না, যে তারা ব্যালেন্স করতে পারে নাই। তো সেই বিষয়গুলা তিনি হচ্ছে এই তিনি কিন্তু বলেছেন। এবং এই অ্যানোমিস, তিনি এই টার্মটাকে বলেছেন যে অ্যানোমিস সুইসাইড। এবং তিনি যে স্ট্যাটিস্টিক্যাল ডাটা পেয়েছিলেন, তিনি দেখেছেন যে সাডেন ইকোনমিক চেঞ্জের সময় সোসাইটিতে যে মেজর ডিপ্রেশন এবং মানুষের মধ্যে চলে আসে, এবং এই যে আনএক্সপেক্টেড প্রসপারিটি, যে সাডেন ইকোনমিক চেঞ্জের সময়, তখন দেখা গিয়েছে যে এই সুইসাইড প্রবণতাটা বেশি হয়েছে। তো তিনি আসলে আমেরিকা 1920 সালে এর থেকে 1929 এর মধ্যে নিউ ইয়র্ক সিটিতে স্টক মার্কেটে যে র্যাপিড চেঞ্জ গুলা হয়েছিল সেগুলোর উপরে তিনি আলোকপাত করেন। এবং তার মনে তখন কোয়েশ্চেন আছে যে হোয়াই উড রেটস অলসো রাইজ এট টাইম অফ সাডেন প্রসপারিটি, কি জন্য আসলে ক্রাইম রেটটা হঠাৎ বাড়বে যখন খুব উন্নয়ন হবে। হ্যাঁ, এবং ডুরখেইম বলেন যে যে কি কি আসলে এই প্রবলেম গুলা ফেস হয় এই সময়গুলা, সেই বিষয়গুলা নিয়ে কিন্তু তিনি হচ্ছে আলোকপাত করেন। তো
এর পরবর্তীতে দুর্খেইম যখন এই বিষয়গুলোকে বললেন, তার পরবর্তীতে রবার্ট মার্টন তিনি আসলে একজন আমেরিকান সোসিওলজিস্ট ছিলেন, যিনি আসলে 1910 সালে জন্মগ্রহণ করেন এবং 2002 সালে মৃত্যুবরণ করেন। তিনি এই অ্যানোমি সিচুয়েশনটার সাথে ডুরখেইমের যে টার্ম, সেটার সাথে অপরাধের একটা সম্পর্ক তিনি নিয়ে আসেন এবং তিনি বলেন যে মার্টন বলেন যে শুধু সোশ্যাল চেঞ্জের সময় যে মানুষের মধ্যে অপরাধ প্রবণতা আসতে পারে, শুধু সেটাই না, এর সাথে সাথে সোশ্যাল স্ট্রাকচারের একটি দায়ী আছে। তো সেটা কিভাবে? যখন তিনি বললেন যে আসলে অ্যানোমি সিচুয়েশনটা বলতে তিনি বলেন যে যখন একটা সোসাইটিতে যে অ্যাপ্রুভ মিনস আছে কিসের, যে তাদের গোলগুলাকে পূরণ করার জন্য, সেই মিনস এবং গোলস এর মধ্যে যখন কি হবে যে একটা তফাৎ হয়ে যাবে বা একটা ডিসক্রিমিনেন্সি দেখা যাবে, তখনই মানুষের মধ্যে মানে সোসাইটিতে অ্যানোমি সিচুয়েশনটা আসবে। তার মানে কি, যখন মানুষ হচ্ছে যে লিজিটিমেট ওয়েতে সেই ধরনের গোলস গুলাকে অ্যাচিভ করতে পারবে না, তখনই সেই অ্যানোমি সিচুয়েশনটা আসবে। তো তিনি এখানে সোসাইটির স্ট্রাকচারাল বিষয়টাকে বেশি ফোকাস করেছেন, যে সোশ্যাল স্ট্রাকচারটাই রুট কজ অফ ক্রাইম, যে যে সমাজের যে কাঠামো, সেই কাঠামোটাই আসলে এটার জন্য দায়ী। এবং তিনি এই স্ট্রেইন থিওরিটাকে মার্টন কি করেছিলেন, যে তিনি ক্রিমিনাল বিহেভিয়ারকে বর্ণনা করার জন্য কিন্তু তিনি এই বিষয়গুলাকে নিয়ে এসেছিলেন। তো এই মার্টন তার অ্যানোমি থিওরিতে যেটা বলেছিলেন, যে যে দুইটার কথা বলেছিলেন, একটা হচ্ছে কালচারাল অ্যাসপাইরেশন, যেটা একটু আগেও বললাম, আর গোলস দ্যাট পিপুল বিলিভ আর ওথ, মানে যেই গোলগুলো আসলে পিপুল মনে করে তাদের পাওয়া উচিত। তৃতীয়টা হচ্ছে যে ইনস্টিটিউশনাল মিনস টু অ্যাচিভ দেম, যে সেই গোলগুলা পাওয়ার জন্য সোসাইটিতে যেই ইনস্টিটিউশনাল কি আছে, উপায়গুলো আছে, সেই উপায়গুলোর কথা কিন্তু হচ্ছে মার্টন তার থিওরিতে বলেছেন। তো এই বিষয় নিয়ে আমরা তিনি যেই মার্টন তার থিওরিতে আসলে এই ইনস্টিটিউশনাল গোলস এবং মিনসের জন্য কয়েকটা বিষয়ের কথা বলেছিলেন, যেটা আমি একটু আগেই বললাম, যে সোশ্যাল স্ট্রাকচারের মধ্যে কালচারি ডিফাইন গোলস থাকবে এবং অ্যাকসেপ্টেড মোডস অফ অ্যাচিভিং গোলস, যে সেই গোলগুলোকে অ্যাচিভ করার জন্য অ্যাকসেপ্টেড মিনস থাকবে, এবং যখন এই দুইটার মধ্যে কি থাকবে, একটা ইকুইলিব্রিয়াম থাকতে হবে। এখন আমরা আসবো মার্টন যে মোডস অফ তার এই যে স্টেইন থিওরি বা অ্যানোমি থিওরিতে মোডস অফ অ্যাডাপ্টেশন বলেছেন, যে কি কারণে সোসাইটিতে এই যে মিনস এবং গোলস এর মধ্যে আসলে কিভাবে মানুষ অ্যাডাপ্ট করে, এবং সেটা কেউ করতে পারে এবং করতে পারে না যখন, তার ফলে আসলে কি কি বিষয় অ্যারাইজ করে, সেই বিষয়গুলাই কিন্তু মার্টন তার থিওরিতে বর্ণনা করেছেন, যেটা আমরা এখন দেখব। আপনারা দেখুন, এখানে আমি 5টা টাইপের কথা বলেছি, মোডস অফ অ্যাডাপ্টেশনের কথা, যেটা মার্টন বলেছেন। প্রথমত কনফর্মিটি, দ্বিতীয়ত ইনোভেশন, তৃতীয়ত রিচুয়ালিজম, চতুর্থত ডিক্রিয়েজম, পঞ্চমত রিবেলিয়ন। তো আমরা এক একটা ধরে আসলে এটা বোঝার চেষ্টা করব। প্রথমে আমরা বলছি হচ্ছে যে কনফর্মিটি। কনফর্মিটি মানে কি, যে কোনো কিছুর সাথে অ্যাডজাস্টমেন্টের যে প্রসেসটা আছে, সেটাকে আমরা বলছি কনফর্মিটি, এবং এটা হচ্ছে মোস্ট কমন মোড অফ অ্যাডজাস্টমেন্ট। যেমন এটা কি হয়, মানে কোনো ব্যক্তি সে কালচারাল গোলসকেও একসেপ্ট করবে, এবং সেটার ফলে সে যেই সে কালচারাল গোলসটাকে একসেপ্ট করবে, আবার সেই গোলসটা একসেপ্ট করার জন্য যে ইনস্টিটিউশনাল মিনস আছে, সেটাকেও সে হচ্ছে একসেপ্ট, মানে সেই অনুসারে সে চলবে। যেমন আমরা যদি স্টুডেন্টদের কথাই বলি, যারা খুবই রেগুলার স্কুলে আসে, ছোটবেলা থেকেই পড়ালেখা করছে, একটা রেজাল্টের পিছনে ছুটছে, এবং এই তাদের বিশ্বাস যে পড়ালেখা ভালো করলেই আমি একটা ভালো চাকরি পেতে পারি। সো সেই অনুসারে সে তার লক্ষ্য অনুসারে কিন্তু জব সিক করতেছে, এবং পড়ালেখা করে সে যখন এই খুব ভালো করে সেই ইনস্টিটিউশনাল যে স্টাডি যে প্রক্রিয়াগুলো আছে বিভিন্ন জায়গায় তার ডিগ্রি অ্যাচিভমেন্টের, সেটা সে খুব সুন্দরভাবে সেটাকে করার চেষ্টা করলো মন দিয়ে, এবং সে কখনোই স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে কোনো ক্লাস মিস দেয় না, অথবা সে সবসময় ভালো রেজাল্ট করার জন্য চেষ্টা করে, এবং সে যখন গ্রাজুয়েশন কমপ্লিট করলো, তখন সে হয়তো সরকারি চাকরিতে অথবা বেসরকারি চাকরিতে সে তার ইচ্ছা অনুযায়ী তার যোগ্যতার বিচারে সে চাকরিগুলো পেল। তো তার মানে কি, সে আসলে একটা কনভেনশনাল যে
ওয়েগুলো আছে সেগুলাকে সব ঠিক মতো করার ফলে যে তার যে সেই কালচারে আসলে তার যে গোল আছে সেই গোল অনুসারে সেটা কিন্তু অ্যাচিভ করলো। তার মানে কি সে কনফর্মিটি মানে সে দুইটাকেই পেলো। এই জন্য আমরা সবার নিচে যদি দেখি প্লাস দিয়ে আমরা বলছি অ্যাকসেপ্টেন্স আর মাইনাস দিয়ে বলছি এলিমিনেশন বা রিজেকশন, প্লাস মাইনাস হচ্ছে রিজেকশন এন্ড সাবস্টিটিউশন। তো এইটাই হচ্ছে যে কনফর্মিটি। যেমন এই কনফর্মিটিতে যারা আছে, যেমন তারা সোসাইটির যারা মিডল ক্লাস ভ্যালু যারা বেয়ার করে অথবা যারা সবসময় তাদের পরিশ্রমের ফলে সার্থকতা পেয়েছে, সেই তাদেরকে আমরা কনফর্মিটির আন্ডারে ফেলতে পারি। দ্বিতীয়ত যেটা আছে যে ইনোভেশন। ইনোভেশনটা কি? এটা একটা অ্যাডাপ্টেশন প্রসেস যেটা আসলে ডেভিয়েন্সকে প্রডিউস করে বা ক্রাইমকে। তো এই ক্ষেত্রে কি হয়, তারা আসলে কালচারালি যে গোল আছে সেটাকে একসেপ্ট করতে চায় বা সেটাকে মিস করতে চায়, বাট কনভেনশনাল যে ইনস্টিটিউশনাল মিনস আছে সেটাকে গ্রহণ না করে, তার মানে সেটাকে সে পরিশ্রম না করে সে কি করতে চায় ভিন্ন উপায়ে বা ইলিজিটিমেট মানে অবৈধ উপায়ে সে হচ্ছে সেটাকে অ্যাচিভ করতে যায়, তখন সেটাকে আমরা বলি ইনোভেশন। যেমন কেউ বাগলারি, রবারি, তারপরে হচ্ছে অবৈধভাবে অর্থ আত্মসাৎ বা বিভিন্ন ধরনের অপরাধ যখন করে থাকে, তারা অবৈধভাবে অর্থ উপার্জনের জন্য এই কাজগুলা করে বা প্রপার্টি অর্জনের জন্য। তার মানে কি তাদের সাকসেসটা তারা চায়, মানে অর্থের মাধ্যমে সোসাইটিতে একটা তারা ভালো পজিশনে থাকতে চায়, কিন্তু তারা আসলে বৈধভাবে সেই কাজগুলা করবে না। সেই জন্যই কিন্তু তাদের আমরা দেখছি ইনস্টিটিউশনালাইজড মিনস কিন্তু মাইনাস, এবং ইনোভেশনের যেটা কালচারাল গোলস সেটাকে কিন্তু আমরা প্লাস দিয়েছি। তো এই ধরনের যারা আছে তারাই কিন্তু অপরাধ প্রবণতা তাদের মধ্যে দেখা গিয়েছে। তো এটা গেল ইনোভেশন। তৃতীয় হচ্ছে রিচুয়ালিজম। রিচুয়ালিজমটা কি? রিচুয়ালিজম হচ্ছে যে যারা মানে যখন পিপুল কি করে যে তারা আসলে কোনো কোনো কিছু আসলে কালচারাল যে গোল আছে সেটাকে অ্যাচিভ করার জন্য তাদের খুব মানে বেশি ডিজায়ার নাই, বাট তারা আসলে কনভেনশনাল যে মিনস গুলো আছে সেগুলা হচ্ছে তারা ভালোভাবে মেনে চলে। তো এই ধরনের মানুষ কারা হয়? যারা আসলে দেখা গেছে যে একটা ছোটখাটো সরকারি চাকরি করছে ক্লেরিক্যাল পজিশনে, তারা সারা জীবন কাজ করেই যাচ্ছে, কিন্তু তারা যে সেই পজিশন থেকে বেটার কোনো পজিশনে যার চিন্তা ভাবনা বা তাদের যে লাইফে গোল অনেক বেশি এরকম না। তারা মনে করে আমরা একটা ছোটখাটো কাজ করে লাইফে এস্টাবলিশড মানে আমাদের জীবন চলে যাচ্ছে, এটাই অনেক, আমার অনেক বেশি অর্থবিত্ত বা সোসাইটির যে গোলস আছে কনভেনশনাল সেটা আমাকে অ্যাচিভ না করলেও হবে, আমি কোনো রকমে আসলে জীবনযাত্রার মান চলতে পারলেই হলো। তো এই ধরনের মানুষ হচ্ছে যারা মিডল ক্লাস বা লোয়ার মিডল ক্লাস আছে, তারা আসলে এই ধরনের কাজ করে থাকে। এবং তারা দেখবেন যে ঘন্টার পর ঘন্টা তারা কাজ করতেছে এবং অনেক দিন যাবত, অনেক বছর যাবত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছে, বাট তাদের কোনো ডেভেলপমেন্ট নেই সিগনিফিকেন্ট। দেখা গেছে একই পদে তারা বছরের পর বছর আছে, এটা নিয়ে তাদের কোনো অভিযোগও নাই। তো এই ধরনের মানুষকে আমরা বলি হচ্ছে যে রিচুয়ালিজম। পরবর্তীতে হচ্ছে রিট্রিয়েটিজম। রিট্রিয়েটিজমটা কি? যাদের আসলে কোনো কালচারাল গোলও নাই এবং সেই গোল অর্জন করার জন্য কোনো মিনসও নাই, সেই ধরনের পার্সনকে আমরা বলবো হচ্ছে যে রিট্রিয়েটিজম। তো যেমন যারা কি আছে ড্রাগ অ্যাডিক্টেড বা অ্যালকোহলিজম, তারা আসলে কখনোই জীবনে বড় কিছু হতে চায় না বা লাইফে কি হলো না হলো সেটা নিয়ে তাদের মানে কোনো আক্ষেপ নেই, এবং তাদের লাইফটা অনেকটা নন প্রোডাক্টিভ। হ্যাঁ, যে তারা আসলে কনভেনশনাল রুলস রেগুলেশন এটার প্রতি তাদের আগ্রহ নাই, সোসাইটিতে কি হলো না হলো তারা কোনো মতে নিজেদের লাইফটা মানে হচ্ছে হেলায় চলে যেতে পারলেই তারা কিন্তু মানে হচ্ছে বেঁচে যায়। তো এই ধরনের মানুষকে আমাদের তাদের সাকসেসের প্রতিও কোনো ইচ্ছা নেই, আবার কাজ করে যে সাকসেস অর্জন করবে সেটার প্রতিও কিন্তু তাদের কোনো আগ্রহ নয়। লাস্টে আসলো হচ্ছে রিবেলিয়ন। রিবেলিয়ন মানে কি? যারা একটু মানে হচ্ছে কি করে যে কোনো কিছুর বিরুদ্ধে প্রতিবাদ করে। তো এই রিবেলিয়ন কারা? তারা হচ্ছে যে যাদের যখন তারা কোনো কালচারাল গোল এবং লিজিটিমেট মিনসে কি দুইটাকেই রিজেক্ট করে। হ্যাঁ, তো তারা মনে করে যে এক্সিস্টিং যে সিস্টেম আছে সেই সিস্টেমটাই চেঞ্জ করতে হবে, কারণ সেই সিস্টেমটাই আসলে সমস্যা আছে, এবং যে এই সিস্টেমটা যে গোলগুলো পাওয়ার উপায় বলে দিচ্ছে সেটাকেও তারা
রিজেক্ট করছে। সো তারা আসলে প্রোটেস্ট করে এই বিষয়গুলাকে, এবং তারা মনে করে যে এই সোশ্যাল স্ট্রাকচারটাকে চেঞ্জ করা দরকার, কারণ এটার ভিতরে অনেক সমস্যা আছে এবং এটা খুবই ইল ডিফাইন। এবং তারা মনে করে যে যেমন এই ধরনের মানুষ কারা হতে পারে, যেমন রিবেলিয়নরা কি করে, যে বিভিন্ন সোসাইটিতে আমরা যা দেখি যে তারা অনেক বছর ধরে বিদ্রোহ করতেছে যে সোসাইটিকে চেঞ্জ করার জন্য, স্বাধীনতা পাওয়ার জন্য, অথবা তারা মনে করতেছে যে যেই সিস্টেমে সোসাইটি চাচ্ছে মানে চলতেছে সেটা আসলে মানে হচ্ছে ঠিক সোশ্যাল সিস্টেমটা না। তো তারা এর বিরুদ্ধে মানে হচ্ছে লং টার্ম তাদের হচ্ছে বিপ্লবটা চলে থাকে। এবং এই ধরনের মানুষের ক্ষেত্রেও কি হয় যে তারা মানে টোটালি ইস্টাবলিশমেন্টের বিরোধী থাকে এবং এক্সিস্টিং সোসাইটির যে মিনস গুলা আছে সেটাকে তারা ওভারথ্রো করতে চায় এবং নতুন সিস্টেম তারা হচ্ছে দাঁড় করাইতে চায়। তো এইটাই হচ্ছে যে তার হচ্ছে রিবেলিয়নের মানে আমরা যে মার্টনের যে সিস্টেমগুলো মোডস অফ অ্যাডাপ্টেশনের কথা বললাম, এই 5টা অ্যাডাপ্টেশনই এর মধ্যে পড়ে। যেমন আমরা যদি দেখি যে conformity is the most common and widely diffused type of adaptation, while literature is the least common. ইনোভেশনটা কি, inadequate socialization, এরকম আমরা কয়েকটার ক্ষেত্রে বলছি। তো এখন আমরা যদি দেখি এখানে অপরাধটা বেশি হয়েছে কোন স্টেজে, সেটা যদি আমরা দেখি তাহলে দেখা যাবে যে ইনোভেশনের ক্ষেত্রে। কারণ ইনোভেশনের ক্ষেত্রে কি আছে যে তারা অবৈধ উপায়ে তাদের যে কালচারাল গোল আছে বা যে সফলতা আছে সেটা কিন্তু তারা হচ্ছে মেনে চলতে মানে তারা কিন্তু সেটা অ্যাচিভ করতে যেয়ে অপরাধ করে ফেলে। আবার ডিটিএটিজমেও কিন্তু আমরা অপরাধ দেখতেছি, কারণ ড্রাগ এডিক্ট, তাদের কোনো গোলস নেই, ভ্যালুস নাই, তারা আসলে সমাজে এই ক্ষেত্রে ড্রাগ অ্যাডিকশন বা অ্যালকোহলিজম এটা কিন্তু আমরা সব ক্ষেত্রে অপরাধ বলতে পারবো না। এক এক কালচারের ক্ষেত্রে কিন্তু সেই দেশের অপরাধের ডেফিনেশন অনুসারে এগুলাকে আমরা অপরাধ বলবো। লাস্টলি রিবেলিয়নদের ক্ষেত্রেও আমরা অনেক ক্ষেত্রে অপরাধ বলবো, কারণ তারা দেশের মানে আইনের বিরুদ্ধে কাজ করার চেষ্টা করে এবং সেটাকে পাওয়ার জন্য তারা বিভিন্ন ধরনের অপরাধও করে থাকে। তো সেই বিষয়গুলাই কিন্তু মার্টন বলেছেন যে কিভাবে অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার প্লাস সোসাইটির কনভেনশনাল কালচার এবং সেটার যে সিস্টেম আছে সেটার মধ্যে সামঞ্জস্য না থাকলে তার মধ্যে কিন্তু অপরাধ প্রবণতা চলে আসে। তো আমরা যদি দেখি যে সেই মার্টনের থিওরি কিছু টেস্ট, তবে তার আগে আমরা যেটা দেখবো যে এই সম্পর্কিত আমরা একটি ভিডিও দেখবো যে কিভাবে এই অ্যানোমি থিওরিটা কাজ করছে।
তাহলে আমরা এখানে দেখলাম যে কিভাবে সোসাইটির যে কনভেনশনাল সাকসেস প্রসেস গুলো আছে সেগুলোর জন্য মানুষ কতটা ডেসপারেট থাকে এবং সেই সাকসেসের যখন দুঃখিত সেই সাকসেস অ্যাচিভ করার জন্য তো সেই সাকসেসের জন্য যখন অ্যাপ্রোপ্রিয়েট উপায়গুলো না থাকে তখন কিন্তু কি হয় যে মানুষ কিন্তু তখন ডেভিয়েন্ট বিহেভিয়ার মানে হচ্ছে তার মধ্যে শো করে, যেটা আমরা এই ভিডিওতে দেখলাম। এবং সেখানে দেখা গেল যে সে পর্যাপ্ত তার কাছে সাকসেসের যে উপকরণ সেটা না থাকার কারণে সে একসময় চিট করলো। তো সেটাই এই জন্যই আসলে সোসাইটির স্ট্রাকচারকে দোষ দেওয়া হয়েছে যে যে স্ট্রাকচার আমাদের মধ্যে এত বেশি সাকসেসের কথা মানে মাথায় নিয়ে এসেছে যে মানুষ তখন কি সাকসেস পাওয়ার জন্য তারা কিন্তু অনেক সময় অবৈধ উপায়ে সেই সাকসেস গুলা পেতে চায়। তো আমরা এখানে আরেকটি ভিডিও এখন শো করব যে কিভাবে একজন মানুষ সাকসেসের ব্যাপারে বেশি আশাবাদী। স্যার কোনো সাউন্ড শোনা যাচ্ছে না। সাউন্ড শোনা যাচ্ছে না? না স্যার। এখন কি শোনা যাচ্ছে? জি স্যার। আমরা যেটা দেখছিলাম যে আসলে কিভাবে একজন স্টুডেন্ট সে তার আরেক বন্ধুর সাথে যখন মানে একই লেভেলে ছিল, বাট একটা সময় সে কি করে যে তার বন্ধুর মতো সাকসেস কিন্তু সে পায় না। তো না পাওয়ার ফলে যেটা হয় যে যে মানে সে তার ফ্রেন্ডকে দেখে অনেক জেলাস ফিল করে এবং সে সেটাই সাইকিয়াট্রিস্টের কাছে বলছিলেন যে আমার ফ্রেন্ড একই সাথে আমরা পড়াশোনা করে বা একই রকম অবস্থানে থেকে আমার ফ্রেন্ডরা সাকসেস পেয়ে গেছে, বাট আমি সেটা কেন পাই নাই। তো সেই বিষয় নিয়ে সে মেন্টালি খুব ডিপ্রেসড আছে, এই জন্য সাইকোলজিস্টের কাছে আসছেন যে এই ব্যাপারে পরামর্শ নিতে। তার মানে কি যে অনেকে একই ভাবে পরিশ্রম করেও কিন্তু কালচারালি যে গোল আছে সেটাকে অ্যাচিভ করতে পারছে না। তো এই দুইটা ভিডিও দেখানোর মূল কারণ হচ্ছে যে যখন আমরা আসলে মার্টনের যে থিওরি আছে সেখানে যে কালচারাল যে গোল এবং ইনস্টিটিউশনাল যে মিনসের কথা বলা হয়েছে সেই দুইটার মধ্যে যখন সামঞ্জস্য থাকে না তখন মানুষের ভিতরে কিভাবে ব্রেকডাউন হয় এবং সোসাইটি কিভাবে সেখানে নমলেস বিহেভিয়ার রিসিভ করে সেই বিষয়গুলাই। তো আমরা যদি এখন মার্টনের থিওরির বা অ্যানোমি থিওরির যদি ইভালুয়েশন এবং টেস্ট দেখি যে এই থিওরি সম্পর্কে
সম্পর্কে। তো সেখানে এই থিওরিটা আসলে ক্রিমিনোলজিতে একটা যুগান্তকারী আইডিয়া নিয়ে এসেছিল যে শুধু বায়োলজিক্যাল থিওরি যেখানে বায়োলজিক্যাল ইস্যুগুলাকে নিয়ে আসছিল, বা সাইকোলজিক্যাল থিওরি ইন্ডিভিজুয়ালিস্টিক যে বর্ণনাগুলো দিয়েছিল সাইকোলজিক্যাল পার্সপেক্টিভে, মার্টন আসলে যে সোশ্যাল যে স্ট্রাকচার বা ডুরখেইম, তারা যে সোশ্যাল স্ট্রাকচারের কারণে যে মানুষ অপরাধ করে এবং কিভাবে সোশ্যাল স্ট্রাকচার মানুষকে অপরাধ করা নর্মালসনেস বিহেভিয়ারের ক্ষেত্র তৈরি করে, সেই বিষয়গুলো কিন্তু তারা বলে, এবং যেটা আসলে অপরাধ বিজ্ঞানীদেরকে সোসিওলজিক্যাল পার্সপেক্টিভে ভাবতে অনেক সহায়তা করে। তবে এখানে কিছু তার থিওরির উপরে অনেক গবেষণাও করা হয়েছে পরবর্তীতে। সেখানে কিছু ক্রিটিক্সের কথাও বলা হয়েছে যে যারা যেমন যারা লোয়ার ক্লাস পিপল আছে তাদের তারা সবসময় কেন হচ্ছে এই ধরনের অপরাধ করে, বা তাদের মধ্যে নর্মলেসনেস বিহেভিয়ার গুলা কেন বেশি, সেটা কি সবসময় গোলসকে অ্যাচিভ করতে না পারার কারণে, নাকি সোশ্যাল যে তার পরিস্থিতি বা কনটেক্সট, এই বিষয়গুলাও সেখানে দায়ী হয়। আবার আমেরিকান সোসাইটিতে বলা হয়েছে যে তাদের তো একটা কমন ভ্যালু সিস্টেম আছে, তো সেই ভ্যালু সিস্টেমের মধ্যে কেন আসলে অপরাধ প্রবণতা, যেমন রেসিয়াল যে বিষয়গুলো আছে, হোয়াইট এবং ব্ল্যাক, তাদের মধ্যে রেসিয়াল যে অপরাধগুলো আছে, তারপরে বিভিন্ন ক্লাসের ক্ষেত্রে অপরাধ যে আছে, সেই অপরাধগুলা কেন হচ্ছে, সেগুলা কি সবগুলাই এই ধরনের গোলস এবং মিনস এর মধ্যে যে ডিসক্রিপেন্সি সেটার জন্য হচ্ছে, অথবা কনভেনশনাল যে ব্লু কালার ক্রাইম গুলা আছে, ভায়োলেন্ট ক্রাইম, সেগুলা কি মানুষ সবসময় এই সব গোলস না পাওয়ার ফলে করে, সেই বিষয়গুলো আসলে এখানে চলে এসেছে। এবং সেখানে আরো যে কোয়েশ্চেন করা হয়েছে যে যে এই একটা সোসাইটি যখন হেটারোজেনাস হয়, হেটারোজেনাস হলেই যে সেখানে অপরাধ আসবে সেটাও কিন্তু ঠিক না। অনেক সময় হেটারোজেনাস সোসাইটিতেও কিন্তু অপরাধ প্রবণতা কম থাকে, আবার হোমোজেনাস সোসাইটিতেও অপরাধ প্রবণতা বেশি থাকে। তো সেই বিষয়গুলো নিয়েই আসলে পরবর্তীতে ক্রিটিক্স করা হয়েছে। যদিও এর ক্রিটিক্স আছে, তারপরেও এই থিওরিটা আসলে অনেক বেশি কন্ট্রিবিউশন রেখেছে যে সোসাইটিকে অপরাধ প্রবণতা কেন, কিভাবে আসে, এবং বিহেভিয়ারটা কিভাবে সোসাইটিতে আসে, সেই বিষয়গুলো সম্পর্কে তারা কিন্তু প্রথম এই আলোচনাগুলা করেছে। তো এই জন্যই এই থিওরিকে, অ্যানোমি থিওরিকে ক্রিমিনোলজিতে একটা খুব বড় থিওরি হিসাবে হচ্ছে গণ্য করা হয়। তো আজকে ক্লাসে আমরা এই পর্যন্তই রাখবো। আর আমাদের এই আজকে ক্লাসে তাহলে আমরা যেটা পড়লাম সেটাকে যদি একটু সামারি করি, যে এমিল ডুরখেইম তার স্ট্রাকচারাল ফাংশনালিজম বলতে কি বুঝিয়েছেন, এই থিওরির ব্যাকগ্রাউন্ড সম্পর্কে, যে তিনি আসলে কিভাবে সুইসাইড প্রবণতার সাথে অ্যানোমি থিওরি, অ্যানোমি সিচুয়েশনটাকে রিলেট করেছিলেন, পরবর্তীতে মার্টন কিভাবে তার থিওরিটাকে বর্ণনা করেছেন, সেই বিষয়গুলোকে কিন্তু তিনি হচ্ছে নিয়ে এসেছেন। এবং মার্টন আসলে অ্যানোমি বলতে যেই 5টা ভেরিয়েবল দিয়ে বলেছেন, সেই ভেরিয়েবল গুলোর মধ্যে কিভাবে অপরাধ প্রবণতা, কালচারাল গোলস এবং ইনস্টিটিউশনাল মিনস এর মধ্যে অসামঞ্জস্যতার ফলে হয়ে থাকে, সেই বিষয়গুলোকে বর্ণনা করা হয়েছে। তো এই ক্লাসটার লেকচারটা আমরা যেই বই থেকে পড়েছি সেটা হচ্ছে যে রেফারেন্স হিসাবে, সেটা হচ্ছে থিওরিজ অফ ক্রাইম, কোরান রেনজিট্টির, সেটা চ্যাপ্টার 4-এ দেওয়া আছে, এবং ক্রিমিনোলজি বেসিক্স অফ ক্রিমিনোলজি বই, যেটা ফ্রেডা অ্যাডলার এবং মুলারের, সেই বইটার চ্যাপ্টার 5-এ দেওয়া আছে। তো আজকে আমরা এই পর্যন্তই রাখবো। নেক্সট ক্লাসে আমরা অন্য কোনো থিওরি নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে।